কুল নাই কিনার নাই, নাই রে দরিয়ার পাহাড়ি। তুমি সাবধানে চালাইও রে মাঝি আমার ভাঙা তরি রে। অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে। অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। কুল নাই কিনার নাই, নাই রে দরিয়ার পাহাড়ি। তুমি সাবধানে চালাইও রে মাঝি আমার ভাঙা তরি রে। অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। সেই জীবনের আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছে এমন একটি চলচ্চিত্র এবং তার পেছনে থাকা এক ঝাঁক স্বপ্নবাজ চলচ্চিত্রের কারিগর যারা বাংলা সিনেমাকে নিয়ে গেছে অনন্য এক আন্তর্জাতিক উচ্চতায়। আমি অত্যন্ত গর্বের সাথে আজকে ঘোষণা করছি আজ আমাদের মাঝে উপস্থিত আছেন রাশিয়ার 47তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুটিদের বিশেষ স্বীকৃতি স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড প্রাপ্ত এবং 18তম চেমস্কারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বেস্ট আর্টিস্টিক কন্ট্রিবিউশন পুরস্কার দিয়ে চলচ্চিত্র মাসকুলের পুরো টিম। আপনাদের সকলেই অনুরোধ করবো মাসকুলের পুরো টিমকে করতালির মাধ্যমে আমাদের জানানোর জন্য। এবং এ পর্যায়ে আমি আমাদের মঞ্চে একে একে ডেকে নিতে চাই মাসকুল টিমের কাপ্তান চলচ্চিত্র পরিচালক মোহাম্মদ লুৎফুজ্জামান, বরেন অভিনয় শিল্পী ফজলুর রহমান বাবু। দীপক সুমন কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, শিকদার মুক্তি এবং আমাদের বাংলা বিভাগের অ্যাডভাইজার স্যার অধ্যাপক শামীম স্যারকে অনুরোধ জানাচ্ছি। শামীম স্যারকে অনুরোধ করবো এই আষাঢ়ের বর্ষার দিনে দোলন চাপা দিয়ে পুরো টিমকে স্বাগত জানানোর জন্য। আরেকটু অনুষ্ঠান করবো হচ্ছে আমাদের কাছে একটু গিফট প্যাক আছে। আমি আমাদের ভলান্টিয়ারকে বলবো আমাদের গিফট প্যাক গুলো একটু নিয়ে আসার জন্য। সবাই একটু করতালির মাধ্যমে আমাদের স্বাগত জানাই মাসকুল টিমকে। বাবু ভাই, এটা অ্যাকচুয়ালি আমাদের প্রচারণা করছি আপনাদের মাধ্যমে। কি হাতে জোর নাই? এখান থেকে কি সবাই আমাকে দেখতে পারে? এই পেছনে যারা আছেন তারা কি দেখতে পারেন? যাই হোক, আসলে আমরা যে কাজ করি, সিনেমা হোক নাটক হোক, এটা আসলে আমরা কিভাবে কাজটা করলাম, কিভাবে কাজটা করি, এইটা হয়তো এখানে বলা যাবে, কিন্তু তার চাইতে আমার কাছে বড় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে আমরা যে কাজটা করি সেটা আমরা কিভাবে আপনাদের দেখাতে পারি, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ।
এবং সেই কাজটা দেখা। আমরা সম্প্রতি বিভিন্ন এই যে আমাদের যে সিনেমাগুলো থিয়েটারে আসছে, আমাদের সেই ছবিগুলো নিয়ে আমরা কিন্তু আমাদের নানান কথা বলার জন্যে আমরা কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে আসি। এই ইউনিভার্সিটিগুলোতে আসার কিন্তু বড় একটা কারণ আছে। কারণ হলো যে গত কয়েক বছরে বাংলাদেশের যে চলচ্চিত্র, সেই চলচ্চিত্রের ভাষা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আমরা একটা সময় বাংলা চলচ্চিত্র বলতে বা আমরা কথায় কথায় বলতাম বাংলা সিনেমার মতো। তো বাংলা সিনেমা বলতে যেটা আমরা বুঝি, সেই সিনেমাটা কিন্তু বাংলা সিনেমা সেখানে নাই। আবার যারা বাংলা সিনেমা দেখতে যেতেন যে দর্শকরা, সেই দর্শকও কিন্তু নেই। আমাদের দর্শকের মধ্যে একটা পরিবর্তন হয়েছে, একটা গুণগত পরিবর্তন হয়েছে, এবং সেই কারণেই কিন্তু আমরা এই বিশ্ববিদ্যালয়গুলোতে আসি। তো আমরা আসি আপনাদেরকে উদ্বুদ্ধ করতে যে আপনারা আমাদের চলচ্চিত্র থিয়েটারে গিয়ে, সিনেমা হলে গিয়ে আপনারা আমাদের ছবিটা দেখবেন, কথা বলবেন, আলোচনা করবেন, সমালোচনা করবেন। আর যদি অভিনয়ের কথা বলি যে আমরা কিভাবে করি, অভিনয় তো একটা আসলে প্রথমত এটা একটা স্কিল। আমরা অভিনয় শিখেছি কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে হাঁটতে হয়, কিভাবে মুভমেন্ট করতে হয়, এটা আমরা শিখেছি বলে আমরা ওটা পারি। আর তারপরের কথা হচ্ছে চরিত্র নির্মাণ। আমরা যে চরিত্রে অভিনয় করি, সেই নির্মাণের কাজটা এটাকে ঠিক মুখে বলা বা বলে বোঝানো একটু কঠিন। কারণ এটাকে আমরা বলি যে চরিত্রকে আমরা কনসিভ করি। মা যেমন সন্তানকে কনসিভ করে, একজন অভিনেতাও একটা চরিত্রকে কনসিভ করে। তারপরে একসময় সে ভূমিষ্ঠ হয়, তার হাত পা সব কিছু তৈরি হয়, ধীরে ধীরে বোধের জায়গা তৈরি হয়। এটা কাজটা কঠিন। একবার ওই সৈয়দ মুস্তফা আলী, আমাদের বিখ্যাত একজন লেখক, যার লেখা আমরা পছন্দ করি, বিশেষ করে ভ্রমণ কাহিনী, ওনাকে একবার প্রশ্ন করা হয়েছিল, স্যার আপনি কিভাবে লেখেন স্যার, এত সুন্দর লেখা আপনি কিভাবে লেখেন? উনি বলেছে যে দেখো, আমার কয়টা ছেলে মেয়ে আছে, সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমি ওদেরকে ডেকে ডেকে তোমাদের দেখাতে পারবো, কিন্তু কি প্রক্রিয়ায় আমার ছেলে মেয়ে হয়েছে সেটা দেখানো সম্ভব নয়। তা আমাদের তো আসলে অভিনেতা তো হলো আসলে কি প্রক্রিয়ায় একটা চরিত্র জন্ম নেয়, ধীরে ধীরে বেড়ে ওঠে, এইটা মুখে বলা খুব ডিফিকাল্ট। তবে আপনারা যদি ছবিটা দেখেন হলে গিয়ে, তাহলে বুঝতে পারবেন যে একটা মানুষ, একটা অভিনেতা কিভাবে একটা মানুষ থেকে ধীরে ধীরে আসলে রূপান্তরিত হয়। এটা আসলে আমরা একটা রূপান্তরের কাজ করি। কাজটা এই 5 মিনিট, 2 মিনিট, 10 মিনিট এটা বলে বোঝানো সম্ভব। তো আমি আশা করব যে আপনারা আমাদের এই ছবিটি হলে গিয়ে দেখবেন আর আমাদের কথা শুনবেন। ছবি তোলার চাইতে কথা শোনাটা অনেক জরুরি। আমি এখন বলি যে আমাদের দেশে একটা উন্নতি কিন্তু সাংঘাতিকভাবে হয়েছে, সেটা যে বাংলাদেশে অন্তত 17 কোটি ফটোগ্রাফার আছে। আগে এটা ছিল না, কিন্তু 17 কোটি আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আমাদের আরো সহকর্মীরা আছে, অভিনয় করেন এবং বাংলাদেশের প্রত্যেকেই প্রখ্যাত অভিনেতা, তার জায়গায় অনেক বড় বড় কাজ করেন। আমি হয়তো একটু টেলিভিশনে ফিল্মে একটু বেশি আসি বলে আমাকে হয়তো অনেকে চেনে, কিন্তু আমার চেয়ে অনেক গুণী অভিনেতারা আমার পাশে বসে আছেন। তাদের কথা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। সবাইকে ধন্যবাদ। আর এরপরে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমরা সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। অপেক্ষার বিষয় মধুর হয়। আমরা বাবু ভাইকে শোনার পূর্বে আমরা শুরু করবো জাহাজের কাপ্তান
আমাদের সাথে আজকে উপস্থিত আছেন মস্তির জাহাজের হাল ধরে যিনি আমাদেরকে মোহনায়নে দাঁড় করিয়েছেন। তার প্রথম চলচ্চিত্র আম কাঁঠালের ছুটি ইতিমধ্যে সমালোচক মহলে এবং মেরিল প্রথম আলো পুরস্কারের প্রশংসা ও স্বীকৃতি অর্জন করেছে। তিনি একেবারে ছবির চিত্রনাট্যকার, সম্পাদক, সাউন্ড ডিজাইনার, প্রযোজক এবং পরিচালক, এতগুলো ভূমিকাতে একসাথে। এবং তার সিনেমার নির্মাণ শৈলীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তিনি কৃত্রিম সেটের বদলে বাস্তব লোকেশন, পেশাদার অভিনেতাদের পাশাপাশি অপেশাদার অভিনেতাদের মিশে এক অনন্য রকমের প্রামাণ্য Ay. Sono rimasto solo. Soccorra, soccorra. Soccorra cara polare più. Tipo bondora la. Io vamo a città. এত আলোর মধ্যে ট্রেলারটি কতটুকু দেখতে পেরেছি জানি না, তবে এর ব্যাকগ্রাউন্ড মিউজিক অলরেডি মনে গেঁথে গেছে। তো আমরা এই পর্যায়ে যেই ট্রেলারটি দেখছিলাম, সিনেমার গল্পটি যে মকবুল নামের এক প্রবীণ রাঁধুনি এবং তার সাথে গড়ে ওঠা এক পথ শিশুর স্নেহের সম্পর্ককে কেন্দ্র করে তৈরি হচ্ছে। আর এই মকবুল চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনি আমাদের সবার প্রিয়, সবার চেনা জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা জনাব ফজলুর রহমান বাবু। তবে বাবু ভাইকে আমরা শুধু অভিনেতা হিসেবে চিনি না, তার গান আমাদেরকে বরাবরই মুগ্ধ করে। আর আজকে যখন পেয়েছি তখন গান না শুনে তো ছাড়বো না, ফলে এ পর্যায়ে বাবু ভাইকে রিকোয়েস্ট করবো গান শোনানোর জন্য। এখান থেকে কি সবাই আমাকে দেখতে পারে? এই পেছনে যারা আছেন তারা কি দেখতে পারেন? যাই হোক, আসলে আমরা যে কাজ করি, সিনেমা হোক নাটক হোক, এটা আসলে আমরা কিভাবে কাজটা করলাম, কিভাবে কাজটা করি, এইটা হয়তো এখানে বলা যাবে, কিন্তু তার চাইতে আমার কাছে বড় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে আমরা যে কাজটা করি সেটা আমরা কিভাবে আপনাদের দেখাতে পারি, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং সেই কাজটা দেখা, আমরা সম্প্রতি বিভিন্ন এই যে আমাদের যে সিনেমাগুলো থিয়েটারে আসছে, আমাদের সেই ছবিগুলো নিয়ে আমরা কিন্তু আমাদের নানান কথা বলার জন্যে আমরা কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে আসি। এই ইউনিভার্সিটিগুলোতে আসার কিন্তু বড় একটা কারণ আছে। কারণ হলো যে গত কয়েক বছরে বাংলাদেশের যে চলচ্চিত্র, সেই চলচ্চিত্রের ভাষা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আমরা একটা সময় বাংলা চলচ্চিত্র বলতেন, বা আমরা কথায় কথায় বলতাম বাংলা সিনেমার মতো। তো বাংলা সিনেমা বলতে যেটা আমরা বুঝি, সেই সিনেমাটা কিন্তু বাংলা সিনেমা সেখানে নাই। আবার যারা বাংলা সিনেমা দেখতে যেতেন যে দর্শকরা, সেই দর্শকও কিন্তু নেই। আমাদের দর্শকের মধ্যে একটা পরিবর্তন হয়েছে, একটা গুণগত পরিবর্তন হয়েছে, এবং সেই কারণেই কিন্তু আমরা এই বিশ্ববিদ্যালয়গুলোতে আসি। তো আমরা আসি আপনাদেরকে উদ্বুদ্ধ করতে, যে আপনারা আমাদের চলচ্চিত্র থিয়েটারে গিয়ে, সিনেমা হলে গিয়ে আপনারা আমাদের ছবিটা দেখবেন, কথা বলবেন, আলোচনা করবেন, সমালোচনা করবেন। আর যদি অভিনয়ের কথা বলি যে আমরা কিভাবে করি, অভিনয় তো একটা আসলে প্রথমত এটা একটা স্কিল। আমরা অভিনয় শিখেছি কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে হাঁটতে হয়, কিভাবে মুভমেন্ট করতে হয়, এটা আমরা শিখেছি বলে আমরা ওটা পারি।
আর তারপরের কথা হচ্ছে চরিত্র নির্মাণ। আমরা যে চরিত্রে অভিনয় করি সে নির্মাণের কাজটা অনেক কাজটা এটাকে ঠিক মুখে বলা বা বলে বোঝানো একটু কঠিন। কারণ এটাকে আমরা বলি যে চরিত্রকে আমরা কনসেপ্ট করি। মা যেমন সন্তানকে কনসেপ্ট করে, একজন অভিনেতাও একটা চরিত্রকে কনসেপ্ট করে। তারপরে একসময় সে ভূমিষ্ঠ হয়, তার হাত পা সব কিছু তৈরি হয়, ধীরে ধীরে বোধের জায়গা তৈরি হয়। এটা কাজটা কঠিন। একবার ওই সৈয়দ মুস্তফা আলী, আমাদের বিখ্যাত একজন লেখক, যার লেখা আমরা পছন্দ করি, বিশেষ করে ভ্রমণ কাহিনী, ওনাকে একবার প্রশ্ন করা হয়েছিল, স্যার আপনি কিভাবে লেখেন স্যার, এত সুন্দর লেখা আপনি কিভাবে লেখেন? উনি বলেছে যে দেখো, আমার কয়টা ছেলে মেয়ে আছে সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমি ওদেরকে ডেকে ডেকে তোমাদের দেখাতে পারবো, কিন্তু কি প্রক্রিয়ায় আমার ছেলে মেয়ে হয়েছে সেটা দেখানো সম্ভব নয়। তা আমাদের তো আসলে অভিনেতা তো হলো আসলে কি প্রক্রিয়ায় একটা চরিত্র জন্ম নেয়, ধীরে ধীরে বেড়ে ওঠে, এইটা মুখে বলা খুব ডিফিকাল্ট। তবে আপনারা যদি ছবিটা দেখেন হলে গিয়ে তাহলে বুঝতে পারবেন যে একটা মানুষ, একটা অভিনেতা কিভাবে একটা মানুষ থেকে ধীরে ধীরে আসলে রূপান্তরিত হয়। এটা আসলে আমরা একটা রূপান্তরের কাজ করি। কাজটা এই 5 মিনিট, 2 মিনিট, 10 মিনিট এটা বলে বোঝানো সম্ভব। তো আমি আশা করব যে আপনারা আমাদের এই ছবিটি হলে গিয়ে দেখবেন আর আমাদের কথা শুনবেন। ছবি তোলার চাইতে কথা শোনাটা অনেক জরুরি। আমি এখন বলি যে আমাদের দেশে একটা উন্নতি কিন্তু সাংঘাতিকভাবে হয়েছে, সেটা যে বাংলাদেশে অন্তত 17 কোটি ফটোগ্রাফার আছে। আগে এটা ছিল না, কিন্তু 17 কোটি আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আমাদের আরো সহকর্মীরা আছে, অভিনয় করেন এবং বাংলাদেশের প্রত্যেকেই প্রখ্যাত অভিনেতা, তার তার জায়গায় অনেক বড় বড় কাজ করেন। আমি হয়তো একটু টেলিভিশনে ফিল্মে একটু বেশি আসি বলে আমাকে হয়তো অনেকে চেনে, কিন্তু আমার চেয়ে অনেক গুণী অভিনেতারা আমার পাশে বসে আছেন। তাদের কথা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। সবাইকে ধন্যবাদ। আর এরপরে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমরা সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। সে একজন খালাসি, এটা আমাদেরকে বিশ্বাস করাতে হয়েছে। সুতরাং চ্যালেঞ্জটা আমাদের দিক থেকে হয়েছে এবং আমার ধারণা যে আমরা একটু হলেও সেটা পেরেছি। এটা আমাদের একটা স্বস্তির জায়গা। এটা গর্ব করে বলছি না, এটা একটা স্বস্তি যে আমরা কাছাকাছি যেতে পেরেছিলাম। এটা কেন বললাম? আমাদের এই ছবিটি তো মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছে, আরো একটা ফেস্টিভ্যালে গিয়েছে। সেখানে দর্শকরা তো আমাদেরকে চিনে না। আমি যে বাবু বা মুকুল ভাই আমাদেরকে চিনে না। তো ওনারা কিন্তু আসলে বারবারই ডিরেক্টরকে প্রশ্ন করছিল, এখানে কি সবাই ওই কাজই করে নাকি এখানে অভিনেতা আছে? তখন নুরুজ্জামান ভাই আমাদের ডিরেক্টর বলেছেন যে না, এনারা অভিনেতা আর এরা অভিনেতা না, ওরা এই জাহাজের ইসলাম। তো সেদিক থেকে চ্যালেঞ্জটা আসলে আমাদের ছিল এবং আমরা সেইটা কিছুটা হলেও আমাদের পুরো টিম, আমাদের ডিওপি, আমাদের ডিরেক্টর, আমাদের কো অ্যাক্টর অ্যাক্ট্রেস এবং যারা ওই জাহাজের, তারা আমাদেরকে এতটা সহযোগিতা করেছে যে আমরা তাদের কাছাকাছি যেতে পেরেছি। ধন্যবাদ। আমাদের আরো হাত তুলেছিলেন, আবার একটু অনুরোধ করবো হাত তোলার জন্য। কে প্রশ্ন করতে চাচ্ছিলেন? নামটা আর বিভাগের নামটা। হ্যালো, আমি মিলন রায়, বাংলা ডিপার্টমেন্ট পঞ্চম ব্যাচের ছাত্র। আমার নুরুজ্জামান স্যারের কাছে ফার্স্ট কোশ্চেন ছিল, ওইটা আমি আপনার কথা থেকে পেয়ে গেছি। আমার সেকেন্ড কোশ্চেনটা হলো, আমি একজন নতুন
গল্পকার বা স্ক্রিপ্ট রাইটার হিসাবে কিভাবে একটা প্রোডাকশন হাউসে আমি কানেকশন করবো এবং কিভাবে আমার গল্প স্ক্রিপ্টটাকে প্রপোজ করবো একটু জানাবেন প্লিজ। আচ্ছা, এটা আমার কি বলে সাধ্যের বাইরের একটা প্রশ্ন, কারণ আমি কখনো অন্য কারো কাছে যাইনি। আমি মনে করেছি যে আমার কাজটা আমিই করব, ঠিক আছে। কিভাবে ওই অ্যাপ্রোচটা করতে হয় বা ওটা আমার জানা নেই, সরি। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। ওকে, আর কেউ আছেন আপনারা প্রশ্ন? আসসালামু আলাইকুম। আমি মাহমুদুজ্জামান রাব্বি, সিএসসি ডিপার্টমেন্ট। আমার প্রথম প্রশ্ন হলো ফজলুর রহমান বাবু স্যারের কাছে। আপনি বরাবরই পর্দায় অত্যন্ত বাস্তবসম্মত অভিনয় করেন। এই সিনেমার শুটিংয়ের সময় এমন কোনো বাস্তব দৃশ্য, ইমোশনাল মোমেন্ট ছিল কি যেখানে স্ক্রিপ্টের বাইরে গিয়ে আপনি নিজের কোনো বাস্তব অভিজ্ঞতা থেকে অভিনয় বা ডায়লগ যোগ করেছিলেন, যা দৃশ্যটিকে দেখতে আরো প্রাণবন্ত করেছিল? আমার প্রশ্ন এটা টেলিভিশনের উপস্থাপকদের প্রশ্ন হতো। টেলিভিশনের উপস্থাপকরা কিন্তু এই ধরনের প্রশ্ন করে। একটা মজার কথা বলেন, একটা বলেন। আসলে আমরা একজন অভিনেতা শুধুমাত্র যখন অভিনয় করেন তখনই যে সে যে অভিনেতা তা না। একজন কবি যখন কবিতা লিখতে বসেন শুধুমাত্র তখনই সে কবি না, তিনি সারাদিনই কবি। সারাদিনই চলতে ফিরতে তিনি শব্দ খোঁজেন, তিনি প্রকৃতি দেখেন, মানুষ দেখেন। একজন অভিনেতাও সারা জীবনে চলতে ফিরতে সবসময় ক্যারেক্টার থেকে আমরা যেটাকে অবজারভেশন করি, আমরা দেখি, সেগুলো আমাদের ভেতরে থেকে যায়। অভিনয় করতে গেলে কখনো সচেতনভাবে, কখনো অবচেতন মন থেকে সেগুলো কখন কীভাবে বেরোয় আসে আমরা জানি না। কিন্তু আমরা যখন অভিনয় করি তখন মনের আনন্দে যা মনে আসে সেটা করা যায় না। ডিরেক্টরের চাওয়াটা কি এখানে, এবং আমার ওখানে যে টোটাল যে সিচুয়েশন আছে সেই সিচুয়েশন অনুযায়ী আমরা বিহেভ করার চেষ্টা করি। ওখানে কোনো এক্সটেপ দেওয়ার সুযোগ নেই। হ্যাঁ, ওখানে খুব প্রিসাইজলি আমরা অভিনয় করার চেষ্টা করি যতটুকু প্রয়োজন। প্রয়োজনের বাইরে হঠাৎ করে একটা কিছু করে দিলাম আর হাততালি দিলাম, এই সুযোগ ফিল্মে নাই। হ্যাঁ হ্যাঁ, এখানে খুব পরিমিত অভিনয় করতে হয়। কিন্তু ওই যে আপনি যে কথাটা বললেন, আমরা তো সারা জীবনে অভিজ্ঞতা সঞ্চয় করি, মানুষ দেখি, মানুষের মন বুঝি, হ্যাঁ, আরো অনেক কিছু আমাদের বুঝতে হয়, নেচার দেখি। তো সেই জায়গা থেকে একটা অভিনেতা ধীরে ধীরে জন্ম নেয়। হঠাৎ করে কেউ অভিনেতা হয় না, এটা জন্ম নেয়। যেমন একটা বৃক্ষ অঙ্কুরোদ্গম হয়, তারপর ধীরে ধীরে আস্তে আস্তে মহিরও হয়, একজন শিল্পীও তাই আসলে। ধন্যবাদ। বাবু ভাইকে শুনতে শুরু করলে মনে হয় যে আপনি বন্দনা করেন, আমরা শুনতে থাকি, এরকম হচ্ছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে? স্যারের কাছে আমার আরেকটা কোশ্চেন আছে। স্যার, আপনার কাছে আরেকটা কোশ্চেন আছে আমার। জাহাজ মূলত ওই যে আমাদের যে মুভির যে চরিত্র, এই যে মাস্তুল, যেটা এটা তো মূলত ঝড়ঝাপটায় জাহাজটাকে সোজা রাখে সবসময়। হ্যাঁ, মাস্তুল মাস্তুল যে জিনিসটা আর কি, এটা তো ঝড়ঝাপটায় জাহাজকে সবসময় সোজা রাখে আর কি। আমার প্রশ্ন হলো, আপনার লাইফে এমন মানে মাস্তুল অথবা যে আপনার যে প্রেরণা যেটা আর কি, আপনি এটা কোথা থেকে পান অথবা মানে কিভাবে এগিয়ে গিয়েছিলেন আর কি? কিভাবে অভিনেতা হলাম? জি, মানে মানে কোন অনুপ্রেরণা থেকে আর কি এগুলো আর কি? নাকি কোন অনুপ্রেরণা থেকে মাস্তুলে অভিনয় করলাম? জি জি। না, মাস্তুলে তো একজন ডিরেক্টর আমাকে মনে করেছে যে তার একটি চলচ্চিত্রে একটি চরিত্রে আমি অভিনয় করব। তারপরে তার সঙ্গে আমার কথা হলো, তিনি আমাকে বোঝাতে সক্ষম। এটা যে 17 তারিখ, জুলাই 17 তারিখ হলে আসছে মাস্তুল, সেটা তো জানেন। তো 17 জুলাইয়ের আমন্ত্রণ জানাতে পারি। 17 জুলাই আপনারা সবাই আসেন, বন্ধু বান্ধবদেরকে বলেন, সবাইকে নিয়ে আসেন, ছবিটা দেখেন। এটা একেবারেই স্বপ্রণোদিত হয়ে তৈরি করা ছবি। আমাদের দেশে সাধারণত এরকম ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম খুব কম মানুষ সাহস করেন। তো
তো এটা মোহাম্মদ নুরুজ্জামান উনি করেছেন, এর আগেও করেছেন, এবারও করলেন, আরো সামনেও আরো কিছু করেছেন। ওইটা খুবই উল্লেখযোগ্য। এবং বাবুভাই যে কথাটা বললেন সেটা আরো গুরুত্বপূর্ণ, যে আমাদের দেশের ছবির ভাষা পরিবর্তন হয়ে গেছে। আগের ছবি আর এখনকার ছবির মধ্যে একটা গুণগত পার্থক্য হয়ে গেছে, এবং সেখানে এই আপনারা ইউনিভার্সিটির যারা স্টুডেন্টরা আছেন তারা কিন্তু অগ্রণী ভূমিকা পালন করছেন, এবং সেই ভূমিকাটা দেখতে চাই। আর বাবুভাই অসম্ভব গুণী মানুষ, আমরা তার পাশে বসতে পেরেছি, তার সাথে কাজ করতে পেরেছি, এটাও আমার জন্য তো সাংঘাতিক রকম সৌভাগ্য। বাবুভাই একটা কথা বলেছিলেন, মানে আমরা যখন শুটিং করছি ওই সময়ে, মানে আমি খুব মুগ্ধ হয়েছি ওই কথায়। বাবুভাই বলেছে যে তোমাদের সাথে তো অভিনয় করার সুযোগ হয় না, তো এই কাজটাতে আমি সুযোগ পেলাম। এটা আমাকে যে কিভাবে মুভ করেছে আমি বলতে পারবো না, বোঝাতে পারবো না। তো আমি সাংঘাতিকভাবে বাবুভাইকে খুব ছোটবেলা থেকে পছন্দ করতাম, শুধু আমি নয়, আমার ফ্যামিলির সবাই, এবং ইনফ্যাক্ট আমার ছেলেও বাবুভাইকে সাংঘাতিকভাবে পছন্দ করে। আমার ফ্যামিলি বলতে আমি আমার বাবা মা ধরে বলছি, তো সবাই বাবুভাইকে একদম অন্যরকম একজন অভিনেতা আমাদের বাংলাদেশে। তো সেই জায়গা থেকে বাবুভাই যখন বলেন যে আমরা পাশে বসে আছি, আমরা তার কিছুই না, তো এটা লজ্জাও লাগে, আবার মুগ্ধ হই। তো এটা খুবই আনন্দের কথা যে বাবুভাইয়ের সাথে আমি কাজ করতে পেরেছি। আর হ্যাঁ, বাবুভাই যে কথাগুলো বলেছেন সেগুলো সত্য, যে একটা চরিত্রের ক্রাফট আসলে এটা তো স্কিলের ব্যাপার। এটা তো আমরা যেহেতু অনেক দিন ধরে থিয়েটার চর্চা করি কিংবা মিডিয়াতেও কিছু কাজ করি মাঝে মাঝে, তো যে কারণে আমরা জানি যে এটা একটা প্রসেস আছে। ওই প্রসেসটা হয়তো আমরা বললেও আপনারা বুঝবেন না, আমাদের কাজ দেখে হয়তো আপনি বুঝবেন যে আমি একটি চরিত্র থেকে, আমি মুকুল থেকে কিভাবে আমি মাস্টার হয়ে উঠলাম, কিংবা ফজলুর রহমান বাবু কিভাবে এই ফজলুর রহমান বাবু থেকে একজন রাঁধুনি হয়ে উঠলেন এবং জাহাজের রাঁধুনি হয়ে উঠলেন। সেগুলো আপনারা দেখে আপনারাই বিচার করবেন, এটাই বলবার। আর সবাইকে আবারও ছবিটা দেখবার জন্য আমন্ত্রণ জানাই। ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ ভাই। আমরা আসলেই আজকে আনন্দিত যে আমরা পঞ্জাবের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ আপনাদের 19 জনের সান্নিধ্য পাচ্ছি, এবং আমরা ভীষণ এক্সাইটেড যে আমরা 17 তারিখে সিনেমা হলে গিয়ে মাস্তুল দেখবো, তাই তো? আচ্ছা, এ পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ করব আমাদের টেলিভিশন ও থিয়েটার ব্যক্তিত্ব, আমাদের চেনা মুখ, এবং মুখ না, যার কণ্ঠ অনেক বেশি চেনা আমাদের, তিনি দীপক সুমন। দীপক সুমন, আপনাকে অনুরোধ করছি। আচ্ছা, আমরা মনে হয় আজকে আমরা আনুষ্ঠানিকভাবে এরকম প্রচারের জন্য বের হওয়া, মানে টিম হয়ে বের হওয়া শুরু করলাম, এবং প্রথমেই ইউল্যাবে আসা। ইউল্যাব মানে ওই যে হোম ম্যাচ অ্যাওয়ে ম্যাচ যদি বলি, আমার জন্য হোম ম্যাচ আর কি। মানে আমি এই ক্যাম্পাসেও একটা কিছুদিন বছর দুয়েক আগে একটা মাস্টার ক্লাস নিয়েছিলাম অ্যাক্টিংয়ের। আর আগে যখন ওখানে ক্যাম্পাস ছিল, আজ থেকে 14-15 বছর আগে, ইউল্যাবের একটা নাটক আমি ডিরেকশন দিয়েছিলাম, বীরক রাজার দেশে। মানে এই ক্যাম্পাসের টিচারের, শিক্ষক এবং শিক্ষার্থীরা অবশ্য পরিবর্তন হয়, 15 বছর আগে 12 বছর আগের শিক্ষার্থীরা এখন নাই, কিন্তু মানে নিজের মতো হয়ে গেছে অনেকটা। মাস্তুল সম্পর্কে এইভাবে নিশ্চয়ই আমি জানি না, আপনাদের নিশ্চয়ই এরকম মনে হচ্ছে কি না যে কোনো নায়িকা নাই, কোনো নায়ক নাই, একটা সিনেমার প্রচারণায় একটা টিম চলে আসছে। বাবুভাই স্টার অবশ্যই, কিন্তু নায়ক লাগে, নায়িকা লাগে তার সাথে। তো বা ধরেন একটা গল্প, আমাদের ছোটবেলা থেকে যেসব সিনেমা দেখে এসেছি, যে অনেক মারামারি হবে, যুদ্ধ হবে, ভীষণ রকম যুদ্ধ হবে, এবং শেষে সমাপ্ত যখন হবে সিনেমায়, সব ক্যারেক্টার এসে এক ফ্রেমে এসে দাঁড়াবে, তালি খালি দিবে, সমাপ্ত লেখা উঠবে। তো নুরুজ্জামান ভাই যখন এই স্ক্রিপ্ট আমাদেরকে মানে অভিনয় করবার জন্য প্রস্তাব নিয়ে আসে, আমরা ফিল্মের ডিউরেশন সম্পর্কে ধারণা করতে পারছিলাম না, যেটা কি শর্ট ফিল্ম করতে যাচ্ছে, বা মানে গল্পটা কিরকম, নায়ক নায়িকা ছাড়া কিরকম কি, মানে বা মানে গল্পর তো আমরা একটা শেক্সপিয়ারিয়ান কাঠামো জানি, যে একটা কোনো এক জায়গায় গিয়ে ক্লাইম্যাক্স হবে এবং তারপর যবনিকা হবে, এরকম কিছু ব্যাপার স্যাপার আছে।
তো এই গল্পটাই প্রচলিত যে লিনিয়ার কাঠামো, সেই কাঠামোর মধ্য দিয়ে যাচ্ছিল না। এবং সেই জন্যই হয়তো আমার মনে হয় এই টিমটায় যারা অভিনয় করেছে শুধু সেই জন্যই এত চ্যালেঞ্জ নিয়ে ঝাঁপিয়ে পড়া। এবং আমাদের শুটিং বেশ টাফ ছিল, আমরা কয়েক বছর ধরে শুটিং করছি, মানে এবং জাহাজে, পুরো শুটিংটা একটা জাহাজে। একবার যখন জাহাজে উঠতে যাব, লোকালয়ের মানুষের সাথে আর দেখা নেই। শুটিং শেষ হলে যখন রাত্রেবেলা নামতেছি তখন লোকালয়ের মানুষের সাথে দেখা। ওই জাহাজের মধ্যে আমরা খাচ্ছি যাচ্ছি, শুটিং করছি দিনের পর দিন। এটা মানে আমাদের করোনার সময় আমরা করছিলাম, যখন কোভিডের সময় আমরা খুব মানে কঠিন ছিল নারায়ণগঞ্জ পর্যন্ত যাওয়া, কারণ রাস্তাঘাটে প্রায় যানবাহন শূন্য এরকম অবস্থায়। তো তারপরে আবার শুটিং শেষ হওয়ার 2-3 বছর পরে আবার যেমন ভাই মনে হলো যে আরেকটু দরকার, ব্যাচ দরকার। আবার আমরা ওই জাহাজটাই লাগবে, ওই জাহাজটা লাগবে, ওই লোকগুলো লাগবে জাহাজের। এই সমস্ত এত ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকাররা যেই সমস্ত চ্যালেঞ্জের মুখে পড়ে পৃথিবীব্যাপী, বাংলাদেশের মতো একটা তৃতীয় বিশ্বের দেশে তো আরো বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হয়, স্বাভাবিক, এবং দরিদ্র দেশ, এবং নানা রকম কাঠামো, ভৌত কাঠামোই নাই সিনেমা বানানোর। আসলে সিনেমা বানাইতে হইলে যা যা দরকার, একটা যে সাপোর্ট দরকার, তার অনেক কিছুই এই দেশে নাই। যেমন ভাই সামহাও একটা জাহাজ, এইটা যদি হলিউডে এই সিনেমা তৈরি করা হয় তাহলে ওই জাহাজের খরচ এবং জাহাজের মধ্যে শুটিং এর খরচ, এইটা বিশাল একটা ব্যয়বহুল একটা সিনেমা হওয়ার কথা ছিল। কিন্তু বিং অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার যেমন হয়তো ওই সাপোর্টটা সব জায়গা থেকে পেয়েছে, বা আসলে বাংলাদেশে মনে হয় এরকম জায়গা যেখানে মানে প্রতিকূলতার বিরুদ্ধে কেউ যদি দাঁড়াতে চায় তাহলে তখন অনেক সাপোর্ট পাওয়া যায় আমার কাছে মনে হয়। এইরকম এই বিষয়টাও এখানে আছে। তো ভীষণ প্রতিকূল জায়গা থেকে আমার মনে হয় যেন শেষ পর্যন্ত, যেমন গতকালকে আলাপ করছিলাম যে যেমন ভাই পোস্টার কি হবে সিনেমার, মানে আমি তো মানে এইরকম আয়োজন আসলে পোস্টার বলতে না, পোস্টার ছাপা হবে। আজকে শুনলাম বিলবোর্ডও লাগানো হবে ঢাকার বিভিন্ন জায়গায়। তারপরে মানে কি জানি এইসব নতুন প্রযুক্তির যেসব বিজ্ঞাপন বোর্ড আসছে সেগুলিতেও নাকি মাসতুলের প্রচার হবে। তো সব মিলায় এইটা অনেক বেশি পাওয়া যা, মানে যতটুকু আশা করছিলাম, ভাবছিলাম যে বিভিন্ন ফেস্টিভ্যালে যাবে, যে একটা পুরস্কার হবে, হল পর্যন্ত চলে যাবে, এটা শুটিং এর মাঝেও কনফিউজ ছিলাম যে আসলে জমন ভাই যেটা বলতে সত্য কিনা। হলে গিয়ে এই সিনেমা দেখবে, মানে হলে রিলিজ হবে, এইটা একটু মানে দূরের স্বপ্ন ছিল। শেষ পর্যন্ত আগামী 17 তারিখ হলে রিলিজ হবে। এবং আমি ইউল্যাবের সাথে আমার বললাম না হোম গ্রাউন্ড, আমি চিনি জানি, কাজেই আমার মনে হয় আমরা যে জায়গায় শুরু করেছি এই জায়গাটা এই জন্য ঠিক আছে যে ওই নায়ক নায়িকা ভীষণ সিনেমা প্রচার করতে তো আসি নাই। আমরা তো একটা নতুন কিছু, নতুন কোনো ফিল্ম বা স্টিল নতুন কোনো ভাষা, নতুন কোনো ন্যারেটিভ, এইরকম কিছু দেখার যদি কোনো কথা বলতে হয় সেটা সেই শেয়ারিংটার জন্য ইউল্যাবের এই ক্যাম্পাস থেকে জার্নি করাটা খুব ঠিক আছে আমার কাছে মনে হয়। কারণ এইখানে সেই কথাগুলি মনে না বললেও বোঝানো সম্ভব আমার কাছে মনে হয়। তাদের সেই বোধের জায়গাটা এত ঠিকঠাক যে, আর যেইভাবে বলছেন যে আমি তো ভাবছি প্রতিটার সাথে 3-4 জন করে দর্শক থাকবে, এক সপ্তাহ হয়ে নেমে যাবে, কিন্তু এইভাবে যদি সবাই হলে যায় তার মানে কোনো না কোনো শোটা হাউসফুল হবেই। তো আমি চাই যে আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে হলে নিয়ে আসেন। এই ধরনের সিনেমা যদি হাউসফুল হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যতের সিনেমার জন্য অনেক দূর আগায় যাবে। মানে সিনেমাটাকে আরেকটু আগায় নেওয়া দরকার, তো সেই জন্য দর্শকের উপস্থিতি খুব ইম্পর্টেন্ট। আপনারা চেষ্টা করবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে মাসতুল দেখার এবং হলে গিয়ে দেখার, এইটুকুই। ধন্যবাদ জানাই আজকে যারা এই আয়োজনটি করেছেন তাদেরকে। মঞ্চে আমি ছোট মানুষ, খুব বেশি কিছু বলবো না। মঞ্চে আমার 3জনই গুরুজন যারা অভিনেতা আছেন এখানে, ফজলুর ভাই, মুকুল ভাই, সুমন, যেহেতু বক্তা, সবার কাছ থেকে আসলে এই কাজটা করার সময় আমি ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আর জামান ভাইকে ধন্যবাদ যে এই কাজটা আমাকে রাখার জন্য। কাজটা উনি সৎভাবে করার চেষ্টা করেছেন ওনার জায়গা থেকে। একজন সৎ নির্মাতা, এটা মনে হয়েছে যে কাজটার সময়। জামান ভাইকে ধন্যবাদ। অনেকদিন পর হলেও কাজটা আগামী 17 তারিখ আসতেছে। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে সবাই হলে গিয়ে সিনেমাটা দেখবেন, এছাড়া আর খুব বেশি কিছু বলার নেই। কাজটা দেখে আপনারা চোখে আর ব্রেইনে এক ধরনের শান্তি পাবেন আর কি, এটা ভরসা দিতে পারি। সবাই হলে গিয়ে দেখবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের আজকের আয়োজনের ব্যাপারটাই ছিল ইন্টারেক্টিভ সেশন। তো আমাদের সামনে মাসুল টিম আছে, আমাদের সামনে আমাদের অডিয়েন্স আছে, আমাদের
চলচ্চিত্র ভালোবাসাবাসী মানুষজনেরা আছে, তো আপনাদের যে কোনো প্রশ্ন যা মানে আপনারা আপনাদের মাস্তুল টিমকে করতে পারেন। তো একটু হাত তুলবেন, আমাদের ভলান্টিয়ার টিম আপনাদের কাছে মাইকটা পৌঁছে দেবে। হ্যালো সবাইকে, আমি সৌমিন শিকারি, আমি ইউলেভের সেকেন্ড সেমিস্টারে আছি। অ্যান্ড আমি চেষ্টা করছি নিজেকে ফিল্ম মেকিংয়ের দিকে নিয়ে যেতে, গল্প লেখার চেষ্টা করছি। এবং অনেক সময় অনেকে বলে যে তুমি এখনো অনেক তাড়াতাড়ি শুরু করার জন্য, কিন্তু আমি চাই আমি শুরু করতে চাই যেভাবে চাই। এবং একজন ইন্ডিভিজুয়াল ফিল্ম মেকার হিসেবে আমি আমার মনে হয় প্রতিটা ফিল্ম মেকার ব্যবসার দিকটা বাদ দিয়ে সে চায় তার গল্পটা মানুষ দেখুক, সে কিভাবে কি বলতে চায় গল্প দিয়ে, কি প্রকাশ করতে চায় এটা মানুষ দেখুক। তো তার গল্পটাকে সব থেকে বেশি পরিমাণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যদি কোনো টিপস থাকে আপনাদের কাছে, এটা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই। আপনি প্রশ্নটা কার কাছে করতে চাচ্ছেন নির্দিষ্টভাবে? ম্যাম, সম্পূর্ণ মাস্তুল টিমের কাছে, কারণ দে আর এক্সপার্ট। থ্যাংক ইউ। আপনাকে আমি বলতে চাই যে আপনি ছবি বানাতে চান, তো একটা ছবি বানাতে সবচেয়ে বেশি প্রয়োজন কি জানেন? কোনো আইডিয়া? I think the desire to make, থ্যাংক ইউ। desire to create the art. এইটাই, এবং সবচেয়ে বেশি দরকার আপনার ডিজায়ার এবং হচ্ছে সাহস। আমি বলি কলিজা, মানে ক্যামেরা ছাড়াও সিনেমা হয় কিন্তু কলিজা ছাড়া সিনেমা হয় না, বুঝতে পারছেন? তো আপনার যদি ডিজায়ারটা খুব স্ট্রং ডিজায়ার হয়, দেন আপনি সাহস করতে পারবেন। আর আরেকটা জিনিস লাগে, সাহসটা কিসের সাহস? ফেল করার সাহস, যে আমি এখানে ব্যর্থ হলে কিচ্ছু আসে যায় না, এই সাহসটা দরকার। তো আপনি প্রথম সিনেমা করেই একজন মাস্টার ফিল্ম মেকার হয়ে যাবেন, কখনোই না। তো আমাদের যাদেরকে আমরা মাস্টার ফিল্ম মেকার বলি, তাদের শুরুর দিকের অসংখ্য সিনেমা আছে যেগুলো কেউ দেখেনি। তো তারা যেহেতু ফেল করেছে, আমরা ফেল করলে কিছু আসে যায় না। তো আমার একমাত্র টিপস হচ্ছে যে আপনার ডিজায়ারটা এমন রাখা যেন আপনি ফেল করতে ভয় না পান। আর দ্বিতীয়ত আমি একটা জিনিস মনে রাখি, একটু আগে ইতিমধ্যে বলছিলেন যে আমাদের এই সিনেমা বানাতে যা যা প্রয়োজন ছিল তার কোনো ফ্যাসিলিটিস আমাদের ছিল না। তো কিভাবে হলো? পাওলো কোয়েলোর একটা কথা আছে যে আপনি যদি হৃদয় থেকে কিছু চান, সত্যি সত্যি কিছু চান, পুরো ইউনিভার্সের দায়িত্ব হয়ে পড়ে আপনার ডিজাইনটা ফুলফিল করার। তো কখন কোত্থেকে আপনি সাহায্য পাবেন? ইউনিভার্স, যে আমাদের এই ছবির জন্য একটা জাহাজ দরকার ছিল, এবং সেই জাহাজের একদিনের রেন্ট যদি আমার গুনতে হতো তাহলে এই সিনেমায় আমি করতে পারতাম না। তো সেই জাহাজটা স্রেফ, আমি জানি না কি দেখে জাহাজ কোম্পানি ওরা মানে আমাকে বিশ্বাস করেছে, স্রেফ আমার মুখের কথায় তারা দিনের পর দিন উইদাউট এনি রেন্ট আমাকে জাহাজটা ব্যবহার করতে দিয়েছে। তো এটা কীভাবে হলো? বিকজ ওই যেটা বললাম যে হয়তো আমার কথায় তারা আত্মবিশ্বাস পেয়েছে বা সামথিং, আমি জানি না যে কী দেখে করেছে। তারপরে ধরেন আরও মজার ব্যাপার, বাবু ভাই এখানে আছেন। আমি যখন এই ছবিটা তৈরি করি, আই ওয়াজ নোবডি, আমার মানে বলার মতো কিছুই ছিল না। তা আমি সাহসই করতে পারি না যে বাবু ভাইয়ের কাজ পর্যন্ত আমি যাব। কিন্তু আমি যাওয়ার পর বাবু ভাই রাজি তো হয়েছেন, এবং ওনার মতো এত ব্যস্ত এবং একজন জনপ্রিয় অভিনেতা আমার সাথে একটু মানে টাকা পয়সা নিয়ে কোনো কথাই বলেন, বিলিভ ইট। এটা ছিল আমাকে মানে বিরাট একটা সাহস দেওয়ার মতো ঘটনা। আমি যেখানে সাহস করতে পারছিলাম না যে আমি ওনাকে গিয়ে প্রপোজ করি, আর সেখানে কিন্তু এই যে দেখেন আমি বলার সাথে সাথে মানে বাবু ভাইয়ের মতো ব্যস্ত লোক এখানে চলে আসছে এবং এসেই বলছে আমার সময় আনলিমিটেড, আপনারা যতক্ষণ খুশি আপনি কথা বলতে পারবেন। এইগুলি সব কিছু সম্ভব হয়েছে। তো আপনার যদি ডিজায়ারটা আসলে স্ট্রং ডিজায়ার থাকে, এভরিথিং ইজ পসিবল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওর প্রশ্নটা শুনে যেটা মনে আমার ওয়ার্নার হার্জানের কথা মনে পড়লো, জার্মান ফিল্মমেকার। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল ফেস্টিভ্যালে যে সিনেমা বানাতে কি লাগে, বা ইয়াং ফিল্মমেকার উদ্দেশ্যে আপনি কিছু বলেন। তো উনি 10 বার বলেছিলেন রিড 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 রিড, এমন করে 10 বার পর্যন্ত উচ্চারণ করেছিলেন যে জাস্ট করো করো অ্যান্ড সি ওয়াচ, এই কথাগুলো বলেছিলেন। ফলে নুরজামান ভাই খুবই দারুণ করে বলেছেন যে ওই ডিজায়ারটাই লাগবে। তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। আর কে হাত তুলেছিল?
নামটা বিভাগের নামটা বলবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মুদাফির হোসেন, আমি এমএসসি ডিপার্টমেন্টে 3rd ইয়ারে পড়ছি। তো আমার বেশ কয়েকটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হলো যে এখন আপনার যে মাস্তুরের গল্প যেটা মাস্তুরের গল্প বেশ ইউনিক, এটা আমাদের নিউ জেনারেশন কিন্তু গ্রহণ করবে, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে সিনেমা কিন্তু জনমানুষের জন্য। তো আপনার কি যখন বানায়, এক নম্বর যে যখন বানিয়েছিলেন এই সিনেমাটা, তখন কি আপনাদের মাথায় এটা ছিল যে এটা আসলে যে আমরা বানাচ্ছি এটা কি আসলেই সব জায়গায় আমরা আসলে বুঝতে পারবো কিনা, এই চিন্তাটা কি এসেছিল এবং ওই চিন্তাটা দূর হইলে কীভাবে দূর হয়েছিল? আর দ্বিতীয়টা হচ্ছে যে আপনারা এখানে বলেছেন যে অভিনেতার সাথে যারা আপনি যে বাবু ভাই আপনি যে অনেক অভিনয় করেছেন প্রফেশনালদের সাথে, এখন উনি বলছেন যে এখানে অনেক আনপ্রফেশনাল অভিনেতাও ছিল। এই যখন অ্যাজ এ প্রফেশনাল আনপ্রফেশনাল ইন্টারাকশনের মধ্যে আপনি কি নতুন সুযোগ পেয়েছেন বা কি সমস্যা পেয়েছেন, এই বিষয়টা যদি আর একটু স্পষ্ট করে বলতেন তাহলে ভালো হতো। আচ্ছা, আমাদের সিনেমাটোগ্রাফার চলে এসছে আরিফুজ্জামান। আমি একটু প্লিজ আপনাকে আরিফুজ্জামান আপনাকে অনুরোধ করছি আমাদের মঞ্চে চলে আসার জন্য। মানে এটাই মাস্তুল টিমের স্পিরিট দেখে আমার যেটা মনে হচ্ছে। সবাই বুঝতে পারছেন একটা স্বাধীন চলচ্চিত্র, মানে একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা কেমন করে সাহস করতে পারেন, কারণ তার টিম এমন দারুণ দুর্দান্ত যে। আচ্ছা, আপনার প্রশ্নটা ছিল, প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে যে আমরা কাজ করার সময় ভেবেছিলাম কিনা যে দর্শককে মাথায় রেখে করেছিলাম কিনা। আচ্ছা, আমি মনে করি প্রথম দর্শক আমি নিজে যেই ছবি দেখতে চাই আমি সেই ছবি বানাতে চাই। তো এবং আমি গভীরভাবে বিশ্বাস করি আমি যে ছবি দেখতে চাই এরকম ছবি দেখার মতো একটা দর্শক শ্রেণী অবশ্যই আছে। হয়তো সেটা অনেক বড় নাও হতে পারে, বাট আছে। যেমন আমি জানি আপনাদের এখানে আসার উদ্দেশ্যটাই হচ্ছে এরকম যে আমি নিজে যে ধরনের ছবি দেখতে পছন্দ করি, আমি গভীরভাবে বিশ্বাস করি আপনারা সেই ধরনের ছবি দেখতে পছন্দ করেন। তো এই দর্শক শ্রেণীটা, আপনাদের আন্তরিকতা সবকিছু মিলিয়ে অসংখ্য ধন্যবাদ। এবং ভবিষ্যতে যদি আমাকে দাওয়াত দেয় তবে আমি নিশ্চয়ই আসবো। অবশ্যই দাওয়াত আপনাকে ধরে নিয়ে আসবো। তবে বিনা পয়সায় কিন্তু বেশি গান শোনা যাবে, কারণ এটা বললেই ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আর সবাই যাবেন সিনেমা দেখতে। জীবন ধুতিখানি করিতে না জানি বান্ধিতে কে, না পারি বান্ধিতে কে, না পারি বান্ধিতে কে। নিথুয়া পাথারে নেমেছি বন্ধু রে, ধরো বন্ধু আমার কেহ না, ধরো বন্ধু আমার কেহ
দেখো